রাষ্ট্রায়ত্ত 25 পাটকল বিক্রি করা হবে না বললেন পাট মন্ত্রী। 3-4 মাসের মধ্যেই চালুর সিদ্ধান্ত। গাজীপুরে 7 দিনেও নমুনা দিতে পারছেন না শ্রমিকরা। করোনা রিপোর্ট না পেলে চাকরি হারানোর শঙ্কা। করোনা রোধে লকডাউন করে সফলতা নরসিংদীতে। মাধবদীর 2 ওয়ার্ড রেড থেকে ইয়েলো জোন ঘোষণা। বন্যা দুর্গত এলাকায় পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। খাবার বিশুদ্ধ পানির সংকটে বানভাসীরা। বিশ্বে একদিনে রেকর্ড 2 লাখ মানুষের করোনা শনাক্ত। যুক্তরাষ্ট্র ব্রাজিলে 1 লাখের বেশি। আপনাদের সবাইকে আমন্ত্রণ বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে। সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল বিক্রি করা হবে না, অংশীদারি ভিত্তিতে আবারও চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। পাটকল বন্ধ ও শ্রমিকদের বেতন পরিশোধ নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, শ্রমিকদের চলতি মাসের বেতন এ সপ্তাহের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এছাড়াও শ্রমিকদের মোট পাওনার 50% টাকা সঞ্চয়পত্রে যাবে বলেও জানান তিনি। তাদের বেতন দেওয়ার জন্য 5,000 কোটি টাকা রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান জানান, শ্রমিকদের কল্যাণ ও পাটের সুদিন ফেরাতেই আপাতত পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 3 থেকে 4 মাসের মধ্যে আবারও পাটকল চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের কম্পিটিশন দিয়ে আমরা আমাদের কোনো ভাববার কোনো চিন্তা নেই। পাটকল বন্ধ হয়ে গেলেও আমি মনে করি 3 থেকে 4 মাসের মধ্যে এটা পিপিপিতে এটা নতুন করে আবার এর যাত্রা শুরু হবে। গাজীপুরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে গিয়ে 1 সপ্তাহেও নমুনা জমা দিতে পারছেন না শ্রমিকরা। করোনা নেগেটিভ হলেও রিপোর্ট না পাওয়ার অভিযোগ করছেন তারা। নেগেটিভ রিপোর্টের সার্টিফিকেট ছাড়া কারখানায় যোগ দেওয়ার অনুমতি না মেলায় রয়েছে চাকরি হারানোর শঙ্কাও। গাজীপুরে নমুনা সংগ্রহের বুথ 7টি। এসব বুথে নমুনা জমা দিতে ভিড় করছেন শত শত শ্রমিক। তবে কিট সংকট, নমুনা সংগ্রহের জটিলতা, লোকবল সংকটের কারণে উপসর্গ থাকলেও 7 দিনেও নমুনা দিতে পারছেন না অনেকেই। দীর্ঘ অপেক্ষার পর নমুনা জমা দেয়া গেলেও রিপোর্টে করোনা নেগেটিভ হলে ভোগান্তি আরও এক ধাপ। কেননা যাদের করোনা নেগেটিভ তাদেরকে রিপোর্ট দেয়া হচ্ছে না। আবার করোনা আক্রান্তদের পরবর্তী পরীক্ষার ফল নেগেটিভ হলে তারাও রিপোর্ট পেতে ভোগান্তি পোহাচ্ছেন। ফলে করোনা মুক্তির সার্টিফিকেট না পাওয়ায় চাকরি হারানোর শঙ্কায় শ্রমিকরা। অফিসে মাথা ব্যথা করছে, পরীক্ষা লাগবে নাহলে তোমার চাকরি নেই। অনেক ঝগড়াঝাটি করে পরীক্ষাটা এতে নমুনা দেওয়ার পরে আমাকে বলছে 7 দিন পরে, মানে 7 দিন আগে মোবাইলে মেসেজ যাবে, কিন্তু এই পর্যন্ত মোবাইলে মেসেজ জানাই। রিপোর্ট দিতে বিলম্বের কথা স্বীকার করেছেন জেলা সিভিল সার্জন। সব তো আপনি কিভাবে করবেন যে আমি সুস্থ কিনা, আপনার তো দেখা যাচ্ছে যে আপনি সুস্থ, তো সেই প্রেশারটা তো আছেই। কারণে আমরা বলে দিই যে এতগুলো পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ, কিন্তু তাদের অনেক সময় নেগেটিভ দরকার হয়, তার কাজে যোগদান করার জন্য দরকার হয়, কিন্তু সেটা তো আমাদের কাছে না আসলে তো আমরা দিতে পারি না। তবে শ্রমিকদের কাছ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দাবি বিজিএমইএ কর্মকর্তাদের। এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নাই যে কোনো লোকের করোনা টেস্ট ছাড়া আমরা ফ্যাক্টরি ঢুকাবো না। এই ধরনের কোনো জিনিস আমাদের সংগঠন থেকে বলা নাই। আমরা একেবারেই আমার যদি টেস্ট করতে হয় আমার ওয়ার্কার, সেটা আমার করাইতে হবে। জেলা প্রশাসক বলছেন, শ্রমিকদের কাছে যাতে করোনা মুক্তির সনদ না চাওয়া হয় তা নিশ্চিত করা হবে। সে যদি সাসপেক্টেড হয় তাহলে তাকে আইসোলেশন করতে হবে মালিককেই, এবং তাকে পরীক্ষা করার দায়িত্ব কিন্তু মালিক কর্তৃপক্ষেরই। যদি সাসপেক্টেড হয়, তিনি যদি অন্যায়ভাবে এই শ্রমিকের কাছে এটি চেয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই অন্যায় করেছেন। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি। করোনা প্রাদুর্ভাবের মধ্যেও গাজীপুরে চালু রয়েছে 1,500-এর বেশি পোশাক কারখানা। কাজ করছেন অন্তত 22 লাখ শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা ও সিলেটে 7 জন মারা গেছেন। এদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে উপসর্গ নিয়ে মারা গেছেন 6 জন। তাদের মধ্যে 2 জন নারী, 4 জন পুরুষ। কুমিল্লা মেডিকেলের সহকারী সার্জন মুক্তা রানী ভূঁইয়া জানান, বেশিরভাগই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। এদিকে সিলেটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সভাপতি MA হক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনা সংক্রমণ নিয়ে বিস্তারিত জানাতে এবারে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় করোনা সংক্রমণ কি পর্যায়ে রয়েছে? শহরের কোন কোন এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি? আপনাকে আমি একটি তথ্য জানিয়ে রাখি যে গতকাল বিকেলে আসলে আমরা সিভিল সার্জন কার্যালয়ের কাছ থেকে সেই তথ্য পেয়েছি। কুমিল্লা জেলায় কিন্তু এ পর্যন্ত 3699 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তো তাদের বেশিরভাগই কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায়। এই এলাকা থেকে যারা শনাক্ত হচ্ছে তারাই কিন্তু মূলত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের যে করোনা ইউনিট রয়েছে সেখানে চিকিৎসা নিচ্ছে। এছাড়া অন্যান্য উপজেলাগুলোতে যেমন দেবিদ্বার, চান্দিনা, মুরাদনগর সেই সব উপজেলাগুলোতেও কিন্তু সংক্রমণের হার অত্যন্ত বেশি। করোনা সংক্রমণের শুরু থেকে কিন্তু সর্বোচ্চ সংক্রমণের হার ছিল কুমিল্লার দেবিদ্বারে, পরবর্তীতে মুরাদনগর এবং চাঁদিনাতে সেগুলো ছড়িয়ে পড়ে। আর একটি বিষয় হচ্ছে যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাতে কিন্তু করোনার যে সংক্রমণ সেটি কিন্তু দেখা গিয়েছে সবচেয়ে বেশি ঈদ উল ফিতরের পর যখন সাধারণ মানুষজন ঢাকা থেকে কুমিল্লায় আসে বা কুমিল্লা থেকে অন্য জেলায় যায়, তখন যখন লকডাউন শিথিল করা হয় তখন এই সাধারণ মানুষের আসা যাওয়ার যেই সংখ্যা বাড়ে, এতে করে কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাগুলোতে সংক্রমণের হার বাড়ে। তো পরবর্তীতে কিন্তু হার বেড়ে গেল, তারপর কি এই সংক্রমণ রোধে লকডাউনের কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে? আপনি জানেন এখনো পর্যন্ত কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার 3 নম্বর, 10 নম্বর, 12 এবং 13 নম্বর ওয়ার্ডের এই 4টি ওয়ার্ডে কিন্তু লকডাউন চলছে। আজকেই সেই লকডাউন শেষ হবার কথা। গতকাল কিন্তু সিভিল সার্জন জানিয়েছে যে এই লকডাউনের কারণে কিন্তু 4টি ওয়ার্ডে প্রায় 80% করোনা সংক্রমণ কমে এসেছে। এভাবে কিন্তু যদি অন্যান্য ওয়ার্ডগুলোতে লকডাউনের ব্যবস্থা করা যায় বা সেখানে কড়াকড়ি ভাবে কোয়ারেন্টাইনের যে প্রথা আছে সেটিকে যদি চালু করা যায়, তাহলে কিন্তু সেই এলাকাগুলোতেও করোনার সংক্রমণের যেই ধারাবাহিকতা সেটি কমানো যাবে। আর এই ব্যাপারটি, লকডাউনের ব্যাপারগুলো কিন্তু উপজেলা ভিত্তিক কিন্তু করার চিন্তা ভাবনা করছিল জেলা প্রশাসন। জেলা প্রশাসন বলেছে যে সিটি কর্পোরেশনের যে 4টি ওয়ার্ডে লকডাউন চলছে পরীক্ষামূলক, সেটি যদি সফল হয় তাহলে অন্যান্য উপজেলাগুলোতেও কিন্তু এই লকডাউনের ব্যবস্থা তারা করতে পারে। তানভীর খন্দকার জানাচ্ছিলেন কুমিল্লা থেকে করোনা পরিস্থিতির খবর। এদিকে 21 দিনের লকডাউনে সংক্রমণ কমে আসায় নরসিংদীর মাধবদী পৌরসভার 2টি ওয়ার্ডকে রেড জোন থেকে ইয়েলো জোন ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার লকডাউন শেষ হয় ওয়ার্ড 2টিতে। বর্তমানে করোনা আক্রান্ত 3 জনের নেগেটিভ রিপোর্ট আসলে রোববার থেকে ওয়ার্ড 2টিকে গ্রিন জোন ঘোষণা করা হতে পারে। মোট 18 করোনা রোগী শনাক্ত হওয়ায় নরসিংদীর মাধবদী পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ড গত 11 জুন রেড জোন ঘোষণা করে প্রশাসন। প্রথম দফায় 14 দিন ও দ্বিতীয় দফায় আরও 7 দিন মিলে মোট 21 দিনের লকডাউন চলে। এর মধ্যে এই 2 ওয়ার্ডে নতুন কেউ আক্রান্ত হননি, আর সুস্থ হয়েছেন 15 জন। বর্তমানে আক্রান্ত 3 জনকেও আগামী রোববারের মধ্যে সুস্থ ঘোষণা করা হবে বলে আশা করছে প্রশাসন। সরকার যা করছে আমাদের ভালোর জন্য করছে, আমরা ইনশাল্লাহ ভালো আছি, সুস্থ আছি। নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র যা কিছু আছে সব আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিছি। আর আমরা স্বেচ্ছাসেবক হিসাবে তাদেরকে যতটুকু সহযোগিতা করার ঘরে রেখে আমরা সব কিছু তাদেরকে এই স্বেচ্ছাসেবকরা কিনে আইনে তাদের বাসা বাসায় পৌঁছে দিছি। জেলা স্বাস্থ্য বিভাগ জানায় 2টি ওয়ার্ডে লকডাউনের সময় সুস্থ হয়েছেন এলাকার আক্রান্তরা, আর থামানো গেছে নতুন সংক্রমণ। আমরা যদি মানুষদেরকে ঘরে রাখতে পারি, বিশেষ করে যারা আক্রান্ত অথবা আক্রান্ত রোগীদের সংস্পর্শে যারা যায় তাদেরকে যদি আমরা ঘরে রাখতে পারি, তাদেরকে যদি আইসোলেশনে রাখতে পারি, সেক্ষেত্রে অন্যরা সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। লকডাউন বলেন বা কিছু ব্যবস্থা বিধিনিষেধ বলেন, সেটা কিন্তু ভালো কাজ দিয়েছে। লকডাউনের শেষ দিন বৃহস্পতিবার এলাকাটিকে ইয়েলো জোন ঘোষণা করেন জেলা প্রশাসক। সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনে অন্যান্য এলাকাকেও রেড জোন ঘোষণা করা হবে বলে জানান তিনি। ইয়েলো জোনে এসেছে এবং আমাদের টার্গেট ছিল যে ইয়েলো জোনে আনাই, কিন্তু আমরা 5 তারিখে কিন্তু একেবারে শূন্যের কোটে চলে যাব, সেজন্য এটা গ্রিন জোনে চলে যাবে। আমরা নিজেরা ঠিক করে তারপরে ঘোষণা দিব যে আর কোনো এলাকা, তবে আমরা আক্রান্ত এলাকায় আমরা জোনিংয়ে যাব। নরসিংদী জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 1421 জন, আর মৃত্যু হয়েছে মোট 35 জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
করোনা দুর্যোগে মানবতার সেবায় এখন ব্যবহার হচ্ছে বিমান বাহিনীর অত্যাধুনিক হেলিকপ্টার। দেশের বিভিন্ন জায়গা থেকে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে বহন করা হচ্ছে করোনা রোগী। বৈমানিকেরা জানান, উচ্চ ক্ষমতার নাইট ভিশন গগলসের সুবিধা থাকায় দুর্গম এলাকা থেকেও দিনে রাতে সবসময় রোগী আনা সম্ভব হচ্ছে। 23 এপ্রিল খুলনা থেকে ঢাকায় নিয়ে আসা হয় করোনায় মুমূর্ষ চিকিৎসক মাসুদ আহমেদকে। ঝড় বৃষ্টির মধ্যেই পরপর দুবার উড়ে বিমান বাহিনীর যুদ্ধ হেলিকপ্টার MI-171SH সময় মতো রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পারায় বেঁচে যান মাসুদ আহমেদ। সেই সময় তো করোনা নিয়ে মানুষের ভীতিও অনেক বেশি ছিল। আজ যদি বিমান বাহিনী এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে আমাকে এই সাপোর্টটা না দিতেন, তাহলে হয়তো আপনার সাথে এই কথা বলার সুযোগ আর আমার সারা জীবনের জন্য হতো না। এখন পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে 7 জন কোভিড-19 রোগীকে জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে আসে বিমান বাহিনী। এ কাজে বেশ কয়েকটি যুদ্ধ হেলিকপ্টারেই সংযোজন করা হয়েছে বিশেষ ব্যবস্থা। ভোলাতে গিয়েছিলাম, ভোলার ডিস্ট্রিক্ট জাজকে নিয়ে আসতে। উনি কিন্তু করোনা পেশেন্ট ছিলেন, পজিটিভ। তো যখন ওনার কলটা আসে তখন থেকে ওয়েদার খারাপ হওয়া শুরু হয়। আমি যখন ওখানটাতে যাই, এবং ওখানটাতে আমরা আগে কখনোই যাইনি, আমার ভরসা ছিল, আমার কনফিডেন্স ছিল যে এই নাইট ভিশন গগলসটাই আমাকে হেল্প করবে ওই জায়গাটাতে নেমে আসতে। বিমান বাহিনীর বৈমানিকরা জানান, এই হেলিকপ্টারের নাইট ভিশন গগলস দিয়ে রাতে দিনে সমানভাবে দেখা যায়, ফলে হেলিপ্যাড ছাড়াও যে কোনো জায়গায় নামা যায়। কিছু কিছু সময় টাইম সেন্সিটিভ একটা রোগী থাকে, যে হয়তো আধা ঘন্টা সময় যদি বেশি পাওয়া যেত, হয়তো তার জীবনটা সেভ করাটা বেশি সহজ হতো। সেই ক্ষেত্রে এই মনোবেদনার পার্টটা কিন্তু এখন আমাদের আসলে দূর হয়েছে। সংক্রমণের ঝুঁকি ছাপিয়ে রোগীকে অল্প সময়ে উন্নত চিকিৎসার জন্য পৌঁছে দেয়াই মূল চ্যালেঞ্জ। বৈমানিকরা জানান, যুদ্ধ প্রস্তুতির পাশাপাশি মানবিকতার জন্য কাজ করাও তাদের প্রশিক্ষণের আরেকটি অংশ। কোভিডের যত রকম পেশেন্ট আছে কাজ করছি, তো সেগুলো নিয়ে আমরা টেনশন করি, কিন্তু কখনো এই ভাইরাসের জন্য কিছু হবে ওটা নিয়ে আমরা আসলে খুব বেশি ওরিড না। নর্মালি যুদ্ধ বলতে বুঝি যে কোনো দৃশ্যমান শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা, আর আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছি। সো ঠিক যুদ্ধতে যে ডেডিকেশনটা লাগে, আমরা কিন্তু ঠিক ওই ডেডিকেশনটা নিয়েই এটার জন্য আছি। বিমান বাহিনী গত 20 জুন প্রথমবারের মতো জাতিসংঘ মিশনে মধ্য আফ্রিকায় নাইট ভিশন প্রযুক্তির 3টি হেলিকপ্টার মোতায়েন করে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে মিলছে না বিনা খরচে সরকারি আইনি সেবা, লিগ্যাল এইড। ভার্চুয়াল কোর্টে এসব মামলা দায়েরের সুযোগ না থাকায় আইনি সেবা পেতে অপেক্ষা করতে হবে স্বাভাবিক বিচার কার্যক্রম শুরুর আগ পর্যন্ত। এতে অন্য সময়ের চেয়ে অর্ধেকেরও বেশি কমেছে বিচার প্রার্থীর সংখ্যা। করোনার এই দুঃসময়ে নাটোর থেকে বিনা খরচে সরকারি আইনি সেবা পেতে ঢাকায় এসেছেন এই ব্যক্তি। সরকারি জমি ভোগ দখল সংক্রান্ত এক মামলার সুরাহাই তার লক্ষ্য। বিচারিক আদালতের আদেশ নিজেদের পক্ষে গেলেও স্থানীয় প্রশাসনের রোষানলে ভিটে বাড়িতে থাকতে পারছেন না বলে তার দাবি। সে কারণেই এসেছেন উচ্চ আদালতে। ম্যাজিস্ট্রেট মানুষ মোবাইল কোর্ট করবে, আমাদেরকে বাড়ি ঘরে থাকতে দিচ্ছে না, তাই আমি আজকে হাইকোর্ট এখানে লিগ্যাল এই অফিসে আসছি একটা বিচার পাওয়ার জন্য। লিগ্যাল এইডের সমন্বয়ক রিপন পৌল ইস্কু বলছেন, তাদের কাছে আসা বেশিরভাগই সিভিল মামলা। জামিনের মামলা নেই বললেই চলে, তবে ভার্চুয়াল কোর্টে জরুরি বিষয়ের জামিনের মামলারই শুধু শুনানি যাচ্ছে। এতে বিত্তহীনরা আইনি সুবিধা চাইলেও তা দেয়া যাচ্ছে না। জরুরি কোনো রিট মামলা যদি করা হয়, তখন নিশ্চয়ই আমরা ভার্চুয়াল করে আমরা আইনজীবীকে আমরা কানেক্ট করতে বলবো, আবেদন করতে বলবো আমরা। কিন্তু আমাদের কাছে অধিকাংশ মামলা হলো আপনার সিভিল নেচারের মামলা। যে মামলাগুলো আমাদের কাছে আসছে, আমরা অপোজিট পার্টি, হ্যাঁ, সেগুলো তো অন্য একটা কোর্ট রুল ইস্যু করেছে। সুতরাং সে যখন নাকি আপনার স্বাভাবিকভাবে কোর্ট, তখনই সে মামলাগুলো আমরা উত্থাপন করতে পারবো। মানে ভার্চুয়াল কোর্টে আপাতত আমরা কোনো মামলা আমরা দায়ের করছি না, কারণ মানে ওই রকম জরুরি ভিত্তিতে মামলা করার কোনো ইস্যু আমাদের কাছে এই মুহূর্তে নেই। আইনি সহায়তার জন্য বিচার প্রার্থীরা হটলাইন বা সরাসরি কেন্দ্রে এসেও করছেন যোগাযোগ। স্বাভাবিক সময়ের তুলনায় এখন মামলার সংখ্যা অর্ধেকে নেমে এসেছে বলেও জানালেন রিপন পৌল ইস্কু। তবে যারাই আসছেন তাদের মামলা দায়েরের জন্য অপেক্ষা করতে হবে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত। স্বাভাবিকভাবে আপনার প্রতি মাসে আপনি যদি 22টা ওয়ার্কিং ডেজ দেখেন, আপনি দেখবেন যে প্রতি মাসে না হলেও আপনার 350 জন তো আপনার মোবাইলে রিচ করেই, এবং ক্লায়েন্ট তো আপনার 30 থেকে 40 জন তো আসেই মাসে, কম হলেও। এখন আমরা দেখলাম যে এই জুন মাসে 17 জনের মতো ক্লায়েন্ট আমাদের অফিসে আসছে।
গত ১ বছরে 4,30,773 জনকে বিনা খরচে সরকারি আইনি সেবা দেয়া হয়েছে। এছাড়াও প্রায় পৌনে ২১ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেছে সারা দেশের লিগ্যাল এইড কার্যালয় এবং শ্রমিক আইনগত সহায়তা সেল। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে এবার ২৩টি পশুর হাটের দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে 10টি রেড জোনে, অর্থাৎ করোনার উচ্চ ঝুঁকি এলাকায়। করোনা সতর্কতায় ঘনবসতি এলাকায় হাট বসানোর বিপক্ষে অনেক কাউন্সিলর। উত্তর ঢাকার মেয়র ইতিবাচক আশ্বাস দিলেও ঘোষণা আসেনি দক্ষিণ সিটি থেকে। রাজধানীর উত্তর সিটির তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ। প্রতি বছরের মতো এবারও এই মাঠে পশুর হাটের দরপত্র আহ্বান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বর্তমানে এই এলাকায় করোনা আক্রান্ত ৩৪০ জন, ১.৫ মাস আগেও যে সংখ্যা ছিল ৯৮ জন। আরেকটি পশুর হাট বসছে দক্ষিণ সিটির শাহজাহানপুর রেলওয়ে কলোনি মাঠে। ১.৫ মাসে এখানে রোগী বেড়েছে ৫০ জন। ঢাকা উত্তরের মোহাম্মদপুর, উত্তরা, মিরপুর, আফতাবনগরে বেশি করোনা রোগী থাকা সত্ত্বেও হাট ইজারা দেওয়া হচ্ছে। অন্যদিকে দক্ষিণের লালবাগ, হাজারীবাগ, কমলাপুর, যাত্রাবাড়ি, খিলগয়ে বসছে পশুর হাট। অনেক কাউন্সিলর মনে করছেন করোনার এই পরিস্থিতিতে পশুর হাট বসানো ঝুঁকিপূর্ণ। সারা ঢাকা শহর অনেক জায়গা থেকে লোকজন আসবে। এখন এখানে রাস্তা থাকবে কয়েকটা, হাটে ঢোকার কয়েকটা বেরোনোর। এখানে স্বাস্থ্যবিধি মোতাবেক কীভাবে মেনটেন করব আমরা, অ্যাকচুয়ালি এটা আমি কিন্তু সন্দিহান, আমি শঙ্কিত। এখন এমনি একটু ঝুঁকির সময় মনে করি আমি। তারপরেও যেহেতু মুসলমানদের ধর্মীয় বিষয়, এই হাটে ঢোকার পূর্বে কয়েকটা গেট থাকবে। এই গেটে আমরা লিফলেট, ব্যানার ফেস্টুন লাগিয়ে দেবো, মাস্ক পরা ছাড়া কেউ যাতে হাটে ঢুকতে না পারে। ঢাকা উত্তরে ৯টি হাটের ইজারা দেওয়া হচ্ছে। এর মধ্যে তেজগাঁও, উত্তরা ও আফতাবনগর আবাসিক এলাকায় হাট বাতিলের কথা বলছেন মেয়র আতিকুল ইসলাম। অন্যদিকে দক্ষিণে বসছে ১৪টি হাট। আমরা চাচ্ছি তেজগাঁতে হাটটা না করার জন্য, আফতাবনগরে আমি চাচ্ছি যে হাটটা যেন না করা যায়। সুতরাং অবশ্যই এই হাট থেকে কিন্তু একটা ইনকাম আসে, কিন্তু আমি চিন্তা করছি ইনকামের দিকে আমি চিন্তা করব না। আমি চিন্তা করব হাটটাকে যুক্তিপূর্ণ কমায় মানুষকে সুবিধা দেওয়া যায়, প্লাস অনলাইনের মাধ্যমেও গরু বিক্রি করা যায় কি না যায় সেই ব্যাপারেও কিন্তু আমরা অলরেডি মাথার মধ্যে আমরা চিন্তা শুরু করেছি। আমরা সেখানে নির্ধারিত গোলাকার আমরা বৃত্ত করে দিব, যাতে করে ক্রেতা বিক্রেতার মধ্যে যেন একটা দূরত্ব বজায় থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে হাট বসালে করোনা সংক্রমণ বাড়তে পারে। অনলাইন বা বিকল্প মাধ্যমে পশু কেনাকাটার বিষয়ে জোর দেন তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে সরবরাহ ঘাটতি না থাকলেও ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। নিত্যপণ্যের বাড়তি দামে চাপের মুখে পড়ছেন ভোক্তারা। তবে আমদানি স্বাভাবিক হওয়ায় কমেছে পেঁয়াজ, রসুনের দাম। বেগুন, পটল কিংবা ঢেঁড়স, কাঁচা বাজারে পাওয়া যাচ্ছে সব সবজি, কিন্তু দাম চড়া। রাজধানীর কাঁচা বাজারগুলোতে গেল সপ্তাহের চেয়ে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে প্রায় প্রতিটি সবজির দাম। দামের ঝাল এখনও সবচেয়ে বেশি কাঁচামরিচে। বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে। পটল, ঢেঁড়স, বেগুনের কেজি ৫০ থেকে ৬০ টাকা, আর কাঁচকলার দাম প্রতি পিস ১০ টাকা। টমেটোর কেজি ছুঁয়েছে ১০০ টাকা। তবে দাম বেশি কেন, তার কোনো সন্তোষজনক জবাব মেলেনি বিক্রেতাদের কাছে। এই করোনার সময় এমনিতেই তো মানুষের কাছে টাকা পয়সা কম আছে, সেই হিসাবে এই দামে চলাটা খুব কঠিন, বিশেষ করে মধ্যবিত্তের জন্য। দাম বেশি কেন শুধু ব্যাপারীরা জানে, আমরা তো বিক্রিদারি, খুচরা বিক্রি করি। আমরা যেরকম কিনি হয়তো সীমিত ৫ টাকা ১০ টাকা। এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয় স্বস্তি ফিরেছে দামে। আমদানির পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা। দেশি পেঁয়াজের কেজি ৩৫ থেকে ৪৫ টাকা। মানভেদে রসুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকা, আর আদার কেজি ১১০ থেকে ১৩০ টাকা। মোটামুটি যদি এভাবে আমদানি হইতে থাকে সবসময়, তাহলে পেঁয়াজের উপর কোনো প্রভাব পড়বে না। সামনে কোরবানির ঈদ আছে, তাতেও যদি আমদানি ঠিক থাকে কোনো প্রভাব আসবে না পেঁয়াজের। বাজারে ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা ডজনে। ব্রয়লার মুরগির কেজি ১৫০ থেকে ১৬০ টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদী ও বন্যা কবলিত এলাকায় পানি কমলেও বেড়েছে বানভাসী মানুষের দুর্ভোগ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। স্কুল কলেজে আশ্রিত মানুষেরা গবাদি পশু নিয়েও পড়েছেন বিপাকে। জামালপুরের ইসলামপুর উপজেলা চিনারুলি ইউনিয়নের বামনা গ্রাম এটি। এই ইউনিয়নের ২০টি গ্রামের ১৮টি প্লাবিত।
10 দিন ধরে পানিতে তলিয়ে আছে ঘরবাড়ি ও ফসলি জমি, ফলে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গত এলাকার বাসিন্দারা। ছোট বাচ্চাদের নিয়ে গরু বাছুর নিয়ে ব্রিজে আশ্রয় নিচ্ছি, কোনো মেম্বার চেয়ারম্যান সরকারের জন্য কিছু আঙ্গর খাদ্য খুদ্য কিছু দেয় নাকি, আঙ্গর খাবার কিছু নাই, আঙ্গর পোলা পান বউ বেটি সব মরে যাওয়া নাকি, গরু বাছুর হাতে আশ্রয় আমরা স্বর্গ নিয়েছি। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি কমলেও বাড়ছে ভোগান্তি। সুনামগঞ্জের তাহিরপুরে পানিবন্দী শত শত পরিবার, তলিয়ে গেছে নিচু এলাকার ঘরবাড়ি, অনেকে আশ্রয় নিয়েছেন স্কুল কলেজে। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন পানিবন্দী মানুষ। তুবাইতে কি বাচ্চা কাচ্চা লইয়া পানি মারে কিতা করমু, ওই যেমন আমরা সন্ধ্যা হইলে নাও পাইলে ফালঙ্গ গিয়া উঠি। শুকনা খাবার এবং জিয়ার চাল বিতরণের উদ্যোগ নিয়েছি। আমাদের কাছে যেটা ছিল আমরা সেটা উপজেলা এবং পৌরসভা এলাকায় দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা বন্যা পরিস্থিতি যেহেতু এখনও পানি বৃদ্ধির চলমান রয়েছে, সেই জন্য সরকারের কাছে আমরা আরও বাড়তি বরাদ্দ চেয়েছি। সিরাজগঞ্জে পানি কমলেও প্রবল স্রোতে চৌহালি এবং এনায়েতপুরে দেখা দিয়েছে নদী ভাঙন। এখনো পানিবন্দী 5 উপজেলার লক্ষাধিক মানুষ। দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী না পৌঁছায় বেড়েছে বানভাসী মানুষের দুর্ভোগ। কুড়িগ্রামে হাজারো ঘরবাড়ি এখনও ডুবে আছে বন্যার পানিতে, তলিয়ে গেছে ৭৩০০ হেক্টর জমির ফসল। দুদিন ধরে ভারী বৃষ্টিতে সড়ক ও বাঁধে আশ্রিতদের দুর্ভোগও বেড়েছে। এই মুহূর্তে প্রায় ৩,০০০ পরিবার জন্য আসলে সাপোর্টের প্রয়োজন, যার মধ্যে আমরা প্রায় ১,০০০ মানুষকে দিতে সক্ষম হয়েছি। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিছু এলাকায় জলাবদ্ধতা ও নদী ভাঙন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৮ হেক্টর আবাদি জমির ফসল। এদিকে দেশের মধ্যাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফরিদপুরের বিভিন্ন ইউনিয়নে চর ও নিম্নাঞ্চলের ৫০টি গ্রামে ঢুকেছে পানি। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে কুড়িগ্রাম ও সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে কুড়িগ্রামে, সেখানে আছেন সহকর্মী আব্দুল খালেক। আব্দুল খালেক, কুড়িগ্রামে পানিবন্দী মানুষের সহায়তায় কি ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন, যেহেতু বেশিরভাগ জায়গায় খাবার এবং বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে? ২৪ ঘন্টায় ধরলা নদীর পানি প্রায় ২৫ সেন্টিমিটার বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পাশাপাশি ব্রহ্মপুত্র নদের পানিও কিন্তু ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। নতুন করে ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু মানুষের ভোগান্তি আরো বেড়েছে। বিশেষ করে যারা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, উঁচু রাস্তা এবং বিভিন্ন স্কুল ঘরে আশ্রয় নিয়েছেন, তাদের কিন্তু ভোগান্তি দিনে দিনে বাড়ছে। বিশেষ করে ১ সপ্তাহ ধরে কিন্তু তারা এই অবস্থায় রয়েছেন। অনেকে আমরা দেখেছি যে পলিথিন টাঙ্গিয়ে বা টিনের চালা করে কোনো মতে সেখানে অবস্থান নিয়েছেন। গত ২ দিন ধরে বৃষ্টি হয়েছে, ফলে তাদের ভোগান্তির মাত্রা আরো বেড়েছে। আর যারা চর অঞ্চলে রয়েছেন, বিশেষ করে নিজের বাড়িতে চৌকি উঁচু করে বা মাথা করে কলা গাছের ভেলা কিংবা নৌকায় আশ্রয় নিয়ে আসেন, তাদের ভোগান্তি আরো বেশি বেড়েছে। সময় সাথে সাথে বিশুদ্ধ পানির অভাব এবং খাদ্য কষ্ট প্রকট হয়ে উঠছে। তো যে পরিমাণ তাদের ত্রাণ সহায়তা পাওয়ার কথা, সে পরিমাণ এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আসলে দেওয়া সম্ভব হয়নি। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ৩০২ মেট্রিক টন চাল এবং ৩৮ লক্ষ টাকা ইতিমধ্যেই উপজেলা পর্যায়ে বিলি বন্টন করা হয়েছে এবং যেগুলো ইউনিয়ন পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে বিতরণের কাছে চলছে। তো প্রশাসনের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে ৫৭৯টি গ্রাম এই মুহূর্তে কুড়িগ্রামের বন্যা কবলিত রয়েছে। ৫৬টি ইউনিয়ন প্লাবিত, পানিবন্দী প্রায় ২ লক্ষ মানুষ। এই ২ লক্ষ মানুষের ভোগান্তি, যেহেতু পানি খুব ধীর গতিতে নামছে, ফলে এই ভোগান্তি কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। আব্দুল খালেক, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকুন। এবারে জেনে আসি সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর। আছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে নদ নদীর পানি বৃদ্ধি কি এখনো অব্যাহত আছে কিনা এবং এই মুহূর্তে কতগুলো এলাকায় পানিবন্দী হয়ে আছে মানুষ? হ্যাঁ, দেখুন, সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু এখন বিপদসীমার নিচে অতিক্রম করছে। যদিও সুরমা নদীর পানি নিচে অতিক্রম করছে, তারপরেও কিন্তু সুনামগঞ্জের যে হাওর অঞ্চলের অর্থাৎ তাহিরপুর, বিশ্বম্বরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা এইসব এলাকায় কিন্তু যদিও পানি কমতে শুরু করছে, এইসব এলাকা থেকে কিন্তু এখনও কিন্তু পানি কিছু কিছু এলাকা আমরা দেখেছি পানি রয়ে গেছে। তো নতুন করে আসলে প্লাবিত হওয়ার খবর পেয়েছি দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, শাল্লা এবং জগন্নাথপুর উপজেলার প্রায় ২০০ গ্রাম। তো আমি যদি
তাহিরপুর এবং বিশম্বরপুর উপজেলার গত 2 দিন আগেও কিন্তু এইসব এলাকা নিম্নাঞ্চল প্লাবিত ছিল। প্রায় 5 থেকে 600 গ্রামের মানুষ প্লাবিত ছিল, জলমগ্ন অবস্থায় ছিল, তাদের বাড়ি আঙ্গিনা এবং অনেকের বাড়িঘরেও পানি ঢুকেছিল। তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু প্রায় লক্ষাধিক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি, গবাদি পশুর খাদ্য, এইসব সংকট কিন্তু তীব্র আকার ধারণ করেছে এবং কাঁচা ঘরবাড়ি ভেঙে যাওয়ায় কিন্তু অনেক মানুষ একেবারে কষ্টে দিনাতিপাত করছে। তো আমি একটা বিষয় আপনাকে একটু বলে রাখি, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেমের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে এই চলতি বন্যায় সুনামগঞ্জে প্রায় 3000-এর মতো টিউবওয়েল কিন্তু পানি প্রবেশ করেছিল, অর্থাৎ পানি নিচে নিমজ্জিত ছিল। এইসব টিউবওয়েল কতটা রিকভার করা যায় সেই বিষয়ে তারা কিন্তু চিন্তা করছেন। আর যে সমস্ত এলাকায় এখন বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে সেই সমস্ত এলাকায় তারা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং যে টিউবওয়েলটা পানি নিচে এখনো আছে সেই টিউবওয়েলটা পাইপ দিয়ে তারা একটু এক্সটেনশন অর্থাৎ একটু বাড়তি পাইপ দিয়ে তারা পানি সরবরাহ করার চেষ্টা করছে বলে আমাকে জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। আর অন্যদিকে যদি বলি সড়কের কথা, সড়কের কিন্তু সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামগঞ্জ থেকে বিশম্বরপুর, তাহিরপুর, জামালগঞ্জ এবং ছাতকদুয়ারা এইসব এলাকার সড়ক একেবারেই কয়েকটা জায়গায় একেবারেই মানে ভেঙে গেছে, যার ফলে কিন্তু এসব এলাকায় যান চলাচল তো দূরের কথা, মানুষ চলাচলও কিন্তু এখন। এবং আব্দুল খালেক, আপনাদের দুজনকেই ধন্যবাদ। সুনামগঞ্জ এবং কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চলে যাচ্ছি পরের খবরটিতে। পাহাড়ি ঢলের পানিতে গত 2 সপ্তাহ ধরেই উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি বাড়তে শুরু করে। এতে এসব নিচু এলাকা প্লাবিত হয়, ডুবে যায় ফসলের ক্ষেত ও ভেসে যায় পুকুরের মাছ। বন্যার পানিতে পুকুর ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সিলেটের মাছ চাষিরা। করোনা পরিস্থিতিতে মাছ ব্যবসায় এমনিতেই মন্দা চলছিল। উৎপাদন খরচ বাড়লেও আশানুরূপ মাছ বিক্রি করতে না পারায় হতাশ ছিলেন সিলেটের চাষিরা। এর উপর খাড়া ঘা হয়ে আসে উজান থেকে নেমে আসা ঢল। হঠাৎ বন্যায় ভেসে যায় পুকুরের মাছ। এ অবস্থায় বড় লোকসানে পড়েছেন চাষিরা। প্রায় 20 একরের আমার এই ফিশারির 95% মাছ বার হয়ে লিয়ে গেছে, এখন একবারে খালি হয়ে গেছে। পানিটা এমনভাবে আসছে যে হঠাৎ কইরা রাতেই পানি পার ভেঙ্গা মাছ সব কিছু চলে গেছে। মৎস্য বিভাগের হিসেবে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 3.5 কোটি টাকা। ক্ষতিগ্রস্তদের সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে 5000 টাকা প্রণোদনা প্যাকেজ 4% সুদে ব্যাংক থেকে ঋণ দেওয়া হচ্ছে। তো আমরা চাষিদেরকে এনকারেজ করতেছি যে তারা যেন ব্যাংকের সাথে যোগাযোগ করে এই ঋণগুলো নেয় এবং আমরা সার্বিক সহযোগিতা করব। জেলার প্রায় 54,000 পুকুরে মাছ চাষে জড়িত 7,218 জন চাষি। ঢলের পানিতে বেশি ক্ষতি হয়েছে কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং সদর উপজেলার অন্তত 672টি পুকুরে। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত আবুল কাশেম মাদক পাচারকারী। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে জানিয়েছে পুলিশ। গতরাতে সদরের মহেশখালিয়া পাড়ার মেরিন ড্রাইভ এলাকায় আবুল কাশেম সহযোগীদের নিয়ে মাদকের একটি বড় চালান খালাসের উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক পাচারকারীরা। আত্মরক্ষায় পুলিশও গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে আবুল কাশেমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের 3 সদস্য। নানা অনিয়মের অভিযোগে নতুন এমপিওভুক্ত 24টি মাদ্রাসার এমপিও স্থগিত করেছে মাদ্রাসা অধিদপ্তর। এছাড়া অর্ধশতাধিক মাদ্রাসার নানা অনিয়মের অভিযোগ মিলেছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর। টাঙ্গাইলের আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রাসার এমপিও হয়েছে 2019 সালে। এই মাদ্রাসার সুপার আরিফুল ইসলাম 4 বছরে মাত্র 18 দিন অফিস করেছে বলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে অভিযোগ আসে। তবে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করছেন তিনি। ওইটা হলো বেসরকারি হিসাব রাখার জন্য তাদেরকে না আমি স্বাক্ষর আমি বলি ওটা মানে আমার স্বাক্ষর এই জন্যই নাই, আমি বেসরকারি কোনো বেতন নেই নাই প্রতিষ্ঠান থেকে। সেই সাথে এই মাদ্রাসার সহকারী সুপার হারুনুর রশিদ এমপিও হওয়ার আগে 3 বছর বিদেশে অবস্থান করেন বলে অভিযোগ উঠেছে। তবে এমপিও হওয়ার 1 মাস আগে দেশে আসেন, যেটি নিয়মের লঙ্ঘন। তিনি এসব অভিযোগ স্বীকার করে বলেন 3 বছর নয়, অল্পদিন বাইরে ছিলেন। 3 বছর না আর কম ছিল।
3 বছর হয়নি। এই মাদ্রাসার অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি গঠন করছে অধিদপ্তর। অধিদপ্তর বলছে অর্ধ শতাধিক মাদ্রাসার বিরুদ্ধে এমপিও সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধে তদন্ত চলছে, কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি তাদের। অনেক মাদ্রাসার বিষয়ে অভিযোগ আছে যারা এমপিও পাওয়ার কয়েকদিন আগে পুরাতন শিক্ষকদের চাকরিচ্যুত করে টাকার বিনিময়ে নতুন শিক্ষক নিয়োগ দেন। অধিদপ্তর বলছে নতুন এমপিও পাওয়া 499টি মাদ্রাসার মধ্যে 24টি মাদ্রাসার এমপিও এসব অভিযোগে স্থগিত করা হয়েছে। আমরা অভিযোগ পেলেই আমরা তদন্ত করি, এবং তদন্ত করে আমরা কিন্তু বিধি মোতাবেক ব্যবস্থা করি, সরকারি বিধিবিধান অনুসরণ করে আমরা সব ব্যবস্থা নিই। এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের সরকারি নির্দেশনা এরকমই আছে, প্রয়োজন বোধে কিন্তু আমরা একদম এমপিও বাতিলও করে দিব। তো সেটাও আমাদের আমাদের বিধিতে আছে। এ সংক্রান্ত অভিযোগ পেলে সরাসরি জানানোর আহ্বান জানিয়েছে মাদ্রাসা অধিদপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট ঠেকাতে বরিশাল বিভাগে এবার পতিত জমিতেও আউশ ধান চাষ হয়েছে। বিভাগের 6 জেলায় প্রায় 61,000 হেক্টর পতিত জমি চাষের আওতায় এসেছে। গত বছরের তুলনায় এবার প্রায় 1.5 লাখ টন বেশি আউশ উৎপাদনের আশা কৃষি বিভাগের। বাকেরগঞ্জ উপজেলার তবিরকাঠি গ্রামের এই জমি আউশ মৌসুমে পড়ে থাকত এত বছর, তবে এবার স্থানীয় 6 কৃষক মিলে আউশ ধান চাষ করেছেন। করোনা পরিস্থিতিতে ভবিষ্যৎ সুরক্ষায় এবার বরিশালের 6 জেলায় 61,071 হেক্টর পতিত জমিতে আউশ চাষ হয়েছে। প্রতি কেজি আউশ উৎপাদনে কৃষকের খরচ হচ্ছে 19 থেকে 20 টাকা। আবহাওয়া রয়েছে অনুকূলে, সংকট নেই শ্রমিকেরও। সব মিলিয়ে ভালো উৎপাদনের আশা কৃষকের। আর যে এইখানে তো আমরা কোনো দিন জীবনে এইটা ব্লক করি নাই, বুঝলেন। এবছর হইলে আমাদের কৃষি অফিসের পরামর্শে এই কারণে এখন আমরা করতে বাধ্য হয়েছি। করোনার কারণে মনে করেন যে বদলাও ভালো পাওয়া গেছে, বদলার দামও বেশি নেই, না আগের দামই নিয়েছে। কৃষকের আগ্রহ আছে স্যার, ইনশাল্লাহ আগামীতে আরও বেশি হইবে। আর আমরাও একটু দক্ষ হবো স্যার, যাতে আমরা আরো ভালো করে ফলাইতে পারি। কৃষি বিভাগ বলছে আউশ উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এর জেরে এবার 2.5 লাখ কৃষককে সম্পৃক্ত করা হয়েছে। কোনোভাবে খাদ্য ঘাটতি না হয় এই কারণে এই আউশ মৌসুমে বরিশাল সহ সারা বাংলাদেশের সমস্ত জেলার যারা আমরা আছি কৃষি বিভাগের লোকজন সবাই আউশ আবাদ যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমাদের উপজেলা পর্যায়ে কৃষি অফিসাররা, সহকারী কৃষি অফিসার কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি যাতে আমরা উৎপাদন বাড়াতে পারি। বিভাগে এবার 2,19,600 টন অতিরিক্ত আউশ ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের, যার মধ্যে 1,46,400 টন আসবে পতিত জমি থেকে। এবছর আমাদের ধানের দাম বেশি এবং আমাদের আবহাওয়া খুবই অনুকূলে ছিল, নিয়মিত বৃষ্টিপাত হয়েছে। এছাড়া করোনার পরিস্থিতির কারণে অনেক বেকার লোক যারা চাকরি হারানো, বিদেশ ফেরত, তারাও এবার এই কৃষিকাজে অংশগ্রহণ করছে, যার ফলে আমাদের এতটুকু অর্জন করা সম্ভব হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলায় এবার 2,42,596 হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা সংকটে 3 মাসে কোটি টাকা লোকসানের দাবি বগুড়ার ফুল চাষিদের। তবে অবসরে বেড়েছে ফলজ ও বনজ গাছের চাহিদা। সেই সঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় বেড়েছে সবুজায়ন। বিয়ে, জন্মদিন কিংবা সামাজিক যে কোনো অনুষ্ঠানের জন্য বগুড়ায় ফুলের দোকানগুলোতে থাকে ভিড়। কিন্তু করোনার এই সময়ে ঘরোয়া অনুষ্ঠানেও চাহিদা কমায় তাতে উঠছে না খরচের টাকা। জেলায় ফুল চাষ করেন প্রায় 30 জন চাষি। তারা বলছেন বিক্রি না থাকলেও পরিচর্যা বন্ধ রাখা যায় না। এতে প্রতি মাসে এক একজন চাষির খরচ হয় 40,000 টাকা পর্যন্ত। লেবার এবং অন্যান্য সব মিলে প্রায় 40-45 হাজার টাকা প্রতি মাসে। এটা কোনো কিছু না করলে, শুধু খুললেই খরচ হবে। এটার যদি সরকার একটু নজর দিত যে আমাদের ফুলগুলো বাইরে পাঠাবো, এটার সহযোগিতাটা যদি আমরা পাইতাম তাহলে আমরা আরো ভালো করতে পারতাম। ফুল বিক্রি কমলেও কদর বেড়েছে ফলদ ও বনজ গাছের। সাধারণ ছুটির মাঝে অনেকেই কাটিয়েছেন বাগান করে। এতে ছোট ও মাঝারি নার্সারিগুলো দেখেছে লাভের মুখ। বাইরের লোকজন কম আসতে পারছে, ব্যাপারীরা তো খুচরার চাহিদা একটু বেশি, এজন্য আমরা খুচরা সেল দিচ্ছি বেশি, পাইকারি একটু কম। ধরেন কোনোদিন 200 যাচ্ছে, 300 যাচ্ছে, 400 এরকম। কাস্টমারের উপর ডিপেন্ডস করে যে আসলে কিরকম বিক্রি বা সেল হবে। জেলায় মে মাসে 478 ও জুনে 436 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে প্রকৃতিও সেজেছে নবরূপে। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।
বিশ্বে বেড়েই চলছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার একদিনে আগের সব রেকর্ড ছাড়িয়ে 2 লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছে 5,000-এর বেশি। এ নিয়ে মৃত্যু 5,23,000 ছাড়ালো। আক্রান্ত 1,09,70,000-এর বেশি। বিশ্বের নানা দেশে লকডাউন শিথিলের মধ্যেই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আক্রান্তের সংখ্যায় প্রতিদিন সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। একদিনে মিলেছে 2 লাখের বেশি রোগী। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলেই একদিনে আক্রান্ত 1 লাখের বেশি। অন্যদিকে এশিয়ায় ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। ভারতে বৃহস্পতিবার 377 জন করোনায় মারা গেছেন। শনাক্ত হয়েছে 21,900 জন। সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। বৃহস্পতিবার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। মারা গেছেন 1,277 জন। আক্রান্ত 48,000-এর বেশি। দেশটিতে মোট মৃত্যু 60,000 ছাড়ালো। আক্রান্ত 15 লাখের বেশি। পেরুতে করোনায় মৃত্যু 10,000 ছাড়িয়েছে। মেক্সিকোতে গত 24 ঘন্টায় মারা গেছে 679 জন। সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে আয়ারল্যান্ড। সংক্রমণ নিয়ন্ত্রণে আসা দেশের নাগরিকদের কোয়ারেন্টিনের প্রয়োজন নেই বলে জানিয়েছে ইংল্যান্ড। 10 জুলাই থেকে ফ্রান্স, স্পেন, জার্মানি ছাড়াও 60 দেশ যুক্ত হবে বলে জানিয়েছে দেশটির পরিবহন বিভাগ। জাপানের রাজধানী টোকিওতে বেড়েছে সংক্রমণ। 24 ঘন্টায় শনাক্ত 107 জন। এদিকে করোনা পরিস্থিতি সফলভাবে সামাল দেওয়ার কথা জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। জানুয়ারি মাসেই সীমান্ত বন্ধ, সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা এবং সন্দেহভাজন কয়েক হাজার নাগরিককে কোয়ারেন্টিনে রাখার কারণে দেশটিতে করোনার সংক্রমণ হয়নি বলে দাবি তার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেপ্টেম্বর পর্যন্ত 20,000 সেনা মোতায়েন রাখার কথা জানিয়েছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এদিকে মহামারীর কারণে আফ্রিকার পর্যটন শিল্পে $55 বিলিয়ন ক্ষতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে লকডাউন শিথিলের পর পরিস্থিতি সংকটাপন্ন হয়ে উঠেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ অঞ্চলে মোট মৃত্যুর 80% বেশি মিশর, ইরান, ইরাক, পাকিস্তান ও সৌদি আরবে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে মোট করোনা আক্রান্তের 28 লাখ যুক্তরাষ্ট্রের বাসিন্দা। দেশটিতে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। একদিনে সর্বোচ্চ 54,000-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। বিভিন্ন রাজ্যে আবারও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে জুলাই 2020, 19 আষাঢ় 1427 প্রতিদিনের মতো কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিছু সময় বিলম্ব হয়েছে, বৈদ্যুতিক গোলযোগের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আজকে আমাদের আরো একটি নতুন পরীক্ষাগার সংযোজিত হয়েছে। ডক্টর ফরিদা হক মেমোরিয়াল এব্রাহিম জেনারেল হাসপাতাল কোভিড-19 ডায়াগনস্টিক ল্যাব, চন্দ্রা, গাজীপুরে। এটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি প্রতিষ্ঠান। মোট পরীক্ষাগার 71টি হলো, তবে আজকে আমরা 63টি পরীক্ষাগারের ফলাফল পেয়েছি। 7টি বেসরকারি পরীক্ষাগার এবং একটি সরকারি পরীক্ষাগারের ফলাফল আসেনি। সরকারি পরীক্ষাগারটি কারিগরির কারণে পরীক্ষার ফলাফল আসেনি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 14,781টি। গত 24 ঘন্টায় পিসিআর পরীক্ষা হয়েছে 14,650টি এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 8,17,347টি নমুনা। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,114 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,56,391 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.26% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.13%। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 1,606 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 68,048 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 43.51%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন এবং এ পর্যন্ত 1,968 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 32 জন এবং নারী 10 জন। বয়স বিভাজনে 11 থেকে 20 বছর একজন, 21 থেকে 30 বছর
3 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 5 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 11 জন, 71 থেকে 80 7 জন এবং 81 থেকে 90 বছরের 3 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 0 থেকে 10 বছরের 12 জন, 11 থেকে 20 বছরের 23 জন, 21 থেকে 30 বছর 70 জন, 31 থেকে 40 বছরের 147 জন, 41 থেকে 50 বছরের 290 জন, 51 থেকে 60 বছরের 571 জন এবং 60 ঊর্ধ্ব বয়সের 855 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 18 জন, চট্টগ্রাম বিভাগে 10 জন, খুলনা বিভাগে 3 জন, রাজশাহী বিভাগে 3 জন, রংপুর বিভাগে 4 জন, সিলেট বিভাগে 3 জন এবং বরিশাল বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 31 জন, বাড়িতে 11 জন। কোভিড ডেডিকেট হাসপাতাল বেড সংখ্যা ঢাকা মহানগরীতে সাধারণ শয্যা সংখ্যা 6075টি, ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যা 149টি, সারা দেশে সাধারণ বেড শয্যা সংখ্যা 14775টি, সারা দেশে আইসিইউ সংখ্যা 401টি। এক্ষেত্রে উল্লেখ করি নারায়ণগঞ্জে 300 শয্যার যে হাসপাতাল আছে সেই হাসপাতালে গতকাল থেকে নতুন করে 10টি আইসিইউ শয্যা সংযোজিত হয়েছে এবং নারায়ণগঞ্জবাসীর এই ক্ষেত্রে উপকৃত হবেন। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11,141টি, সারা দেশে হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 207টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 98টি। সারা দেশে সাধারণ শয্যায় ভর্তিকৃত রোগীর সংখ্যা 4,708 জন, আইসিইউ বেডে ভর্তি রোগীর সংখ্যা 209 জন এবং সারা দেশে 24 ঘন্টায় ভর্তিকৃত রোগীর সংখ্যা 578 জন। 24 ঘন্টায় ছাড় পেয়েছেন হাসপাতাল থেকে 667 জন। আইসোলেশনে 24 ঘন্টা যুক্ত হয়েছেন 877 জন, 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 687 জন। এ পর্যন্ত আইসোলেশনে 29,379 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 13,432 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 15,947 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 2,714 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,71,903 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,766 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 3,08,347 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,556 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 5,300টি। এ পর্যন্ত বিতরণ হয়েছে 24,07,364টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। বর্তমানে মজুদ আছে 1,20,881টি। সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 1,62,813টি এবং এ পর্যন্ত ফোন গ্রহণ করা হয়েছে 1,44,27,257টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,414 জন। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় স্ক্রিনিং করা হয়েছে 1,182 জনকে। এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 933 জন, স্থল বন্দরে 105 জন এবং 2টি সমুদ্র বন্দরে 144 জন। এ পর্যন্ত 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থল বন্দর, 2টি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে স্ক্রিনিং করা হয়েছে 7,40,102 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 24,829 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 8,33,735 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়া 534 জন এবং এ পর্যন্ত 22,769 জন। বিশ্বে 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 1,76,102 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,05,33,779 জন। মৃত্যুবরণ করেছেন সারা বিশ্বে 24 ঘন্টায় 4,787 জন এবং এ পর্যন্ত 5,12,842 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি সূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 2 জুলাই 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। শেষ করব, তবে আবারও স্মরণ করিয়ে দেব, আপনার সুরক্ষা আপনার হাতে। যা স্বাস্থ্যবিধি সবসময় বলা হয়ে থাকে সেগুলো অনুসরণ করুন এবং নিজে সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখুন, সুরক্ষিত রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম স্বাস্থ্য বিভাগের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে। চলে যাচ্ছি পরের খবরটিতে।
বিশ্বে মোট করোনা আক্রান্তের ২৮ লাখ যুক্তরাষ্ট্রের বাসিন্দা। দেশটিতে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। একদিনের সর্বোচ্চ ৫৪,০০০-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। বিভিন্ন রাজ্যে আবারও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্বে একদিনে নতুন করে করোনা আক্রান্ত ২ লাখের মধ্যে ৫৪,০০০ই যুক্তরাষ্ট্রের বাসিন্দা। দেশটির ৩৭ রাজ্যে হু হু করে বাড়ছে সংক্রমণ। বিভিন্ন রাজ্যে নিষেধাজ্ঞা শিথিলের পর সংক্রমণ কয়েক গুণ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে আবারও নিষেধাজ্ঞা জারি করছেন গভর্নরেরা। করোনার বিস্তার রোধে ওয়াশিংটনে আরও ২ সপ্তাহ নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেক্সাসে একদিনে ৮,০০০ রোগী শনাক্ত হয়েছে। টেক্সাস ও জর্জিয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মায়ামিতে মাস্ক না পরলে গুনতে হবে জরিমানা। নিউ জার্সিতে ৩০ দিন এবং অ্যালাবামা রাজ্যে জরুরি অবস্থার মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আরকানসাস ও সান ফ্রান্সিসকোতেও বেড়েছে সংক্রমণ। যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্য থেকে পেনিসিলভিয়া ও শিকাগোতে প্রবেশকারী প্রত্যেককে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা মহামারী পরিস্থিতি সঠিক পথে এগুচ্ছে না বলে সতর্ক করেছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। তিনি বলেন, করোনা ভাইরাসের রূপান্তর ঘটেছে, ফলে এটি আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। হোয়াইট হাউসের স্বাস্থ্য পরামর্শকের মতে বিধিনিষেধ শিথিল না করা ও সতর্কতাই করোনা সংক্রমণ কমাতে পারে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি রত্নখনিতে ভূমিধসে ১৫০ শতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৬২ শ্রমিকের মরদেহ উদ্ধার করা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহত হয়েছে আরও ৫৪ জন, নিখোঁজ অনেকে। কাচিন রাজ্যের পেকেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে হঠাৎ ভূমিধসে তলিয়ে যান খনি শ্রমিকরা। বেঁচে যাওয়া এক শ্রমিক জানান, মুহূর্তে পাহাড় থেকে নেমে আসা ঢলে তলিয়ে যায় আরও অনেকে। এদিকে পুলিশের অভিযোগ, নিষেধাজ্ঞার পরও বুধবার খনিতে কাজ করছিলেন শ্রমিকরা। গত বছরও একই ধরনের দুর্ঘটনায় শতাধিক খনি শ্রমিক নিহত হন। ইপিএলে সাবেক আর বর্তমান চ্যাম্পিয়নদের লড়াইয়ে পাত্তাই পেল না লিভারপুল। ম্যানচেস্টার সিটির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত অল রেডস। আরেক ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের কাছে টটেনহ্যামের হার ৩-১ গোলে। এদিকে লা লিগায় গেতাফেকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। সেরি আতে নাপোলির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আটালান্টা। সাম্রাজ্য পতন আর পুনরুদ্ধারের সাক্ষী ইতিহাদ স্টেডিয়াম। চেলসির কাছে হেরে লিভারপুলকে শিরোপা তুলে দিয়েছে ম্যানচেস্টার সিটি। রীতি মেনে চ্যাম্পিয়নদের গার্ড অব অনার দিতে কার্পণ্য করেনি সিটিজেনরা। মর্যাদার লড়াইয়ে ম্যান সিটির শুরুটা নড়বড়ে, তবে এডারসনের দৃঢ়তায় ব্যর্থ সালা মানেদের গোলের চেষ্টা। ম্যাচে প্রথম গোলের দেখা মেলে ২৫ মিনিটে। ডি বক্সে স্টার্লিংকে ফাউল করেন জো গোমেজ। স্পট কিকে স্পট অন কেভিন ডি ব্রুইনা। ৩৫ মিনিটে সিটিজেনদের দ্বিতীয় আঘাত। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন রাহিম স্টার্লিং। ২ গোল হজমেও ঘোর কাটেনি লিভারপুলের। প্রথমার্ধের শেষ দিকে ফোডেনের নিখুঁত ফিনিশিংয়ে স্কোর লাইন ৩-০। দ্বিতীয়ার্ধে আরও অসহায় লিভারপুল। ৬৬ মিনিটে আত্মঘাতী গোলে হতাশা বাড়ে ক্লপের শিষ্যদের। স্টার্লিংয়ের শট চেম্বারলেনের গায়ে লেগে বল জড়ায় জালে। বল পজিশনে লিভারপুল আধিপত্য দেখালেও আক্রমণে সপ্রতিভ ম্যান সিটি। সিটিজেনদের ১৪ শটের ৬টি ছিল অন টার্গেটে। বিপরীতে অলরেডদের ১১ শটের ৩টি ছিল লক্ষ্যে। শিরোপা জয়ে লিভারপুলকে অভিনন্দন। পরের মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য থাকবে। লিভারপুলের বিপক্ষে এই জয় নিঃসন্দেহে এফএ কাপের সেমিফাইনালে ছেলেদের আত্মবিশ্বাসী করবে। ম্যান সিটি দারুণ খেলেছে, জয় ওদেরই প্রাপ্য। সুযোগ পেয়েছিল ছেলেরা, তবে ফিনিশিং দুর্বলতায় গোল পায়নি। লন্ডন থেকে মাদ্রিদ, উত্তেজনা স্পষ্ট রিয়াল গেতাফে লড়াইয়ে। শীর্ষস্থান মজবুতে গেতাফের জমাট রক্ষণ ভাঙতে ঘাম ঝরাতে হয়েছে গ্যালাকটিকোদের। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচ শেষের ১১ মিনিট আগে পার্থক্য গড়ে দেন রামোস।
no lo anuncia jamás. এই জয়ে বার্সেলোনার সাথে 4 পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে রিয়াল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি আজকের বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।